দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের রসায়নের শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, আরমাইডুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি আজকে তোমাদের রসায়নের দশম অধ্যায়ের খনিজ সম্পদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব। দশম অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ। প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে খনিজ কি। খনিজ কি? মাটির উপরিভাগে বা তলদেশে যে সকল পদার্থ থেকে ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলা হয় খনিজ। যেমন লোহা বা তামার খনিজ, প্রাকৃতিক গ্যাসের খনিজ। এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খনিজ সম্পদ। কঠিন, তরল এবং গ্যাসীয় সকল খনিজগুলোকে একত্রে বলা হয় খনিজ সম্পদ। যেমন সোনা এবং হীরার খনিজ। সোনা এবং হীরার খনিজ। তারপর যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিলা কি জিনিস। বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে যে শক্ত কণার মিশ্রণ তৈরি করে তাকে বলা হয় শিলা। যেমন কয়লা, বেলে পাথর। কয়লা, বেলে পাথর এগুলো হচ্ছে শিলার উদাহরণ। সেই শিলা আমরা কয়েক ধরনের জানি: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিলা হচ্ছে তিন ধরনের: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। শিলা তিন ধরনের: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। প্রথমে আলোচনা করব যে জিনিসটা আগ্নেয় শিলা কাকে বলে। আমরা জানি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গলিত তরল পদার্থের যে মিশ্রণ পাওয়া যায় সেটাকে বলা হয় ম্যাগমা। সেই ম্যাগমা ঠান্ডা হয়ে যে কঠিন পদার্থে পরিণত হয় তাকে বলা হয় আগ্নেয় শিলা। যেমন গ্রানাইট। এরপরে আমরা দেখব যে শিলা সেটা হচ্ছে পাললিক শিলা। সেই পাললিক শিলা উদাহরণ হচ্ছে বেলে পাথর। পাললিক শিলা কাকে বলে? মাটির উপরিভাগে ভূত্বকের কাদা মাটি, বালি মাটি ইত্যাদি ধুয়ে কোনো জায়গায় পলি আকারে জমা হয়ে পলির মধ্যে যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা তৈরি হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলার উদাহরণ আমরা বলেছিলাম বেলে পাথর। আর পরের যে টপিক সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা
পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা তৈরি করে, যেমন গ্রাফাইট। আমরা জানি গ্রাফাইট কার্বন গ্রাফাইটে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখলাম যে শিলা কয় ধরনের, শিলা হচ্ছে তিন ধরনের: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এরপরে যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে আকরিক। আকরিক বলতে আমরা বুঝি যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে বিভিন্ন প্রকার ধাতু বা অধাতুকে সংগ্রহ করা হয়, সেই সকল খনিজকে আমরা আকরিক বলে থাকি। আমরা জানি সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু সংগ্রহ করা যায় না, সেই জন্য সকল খনিজকে আমরা আকরিক বলতে পারবো না। শুধুমাত্র সেই সকল খনিজগুলোকে আকরিক বলতে পারবো যে সকল খনিজগুলো থেকে লাভজনক উপায়ে বিভিন্ন প্রকার ধাতু বা অধাতুকে আমরা নিষ্কাশন করতে পারবো, যেমন ম্যাগনেটাইট, বক্সাইট। ম্যাগনেটাইট যার সংকেত হচ্ছে বক্সাইট। ম্যাগনেটাইট আকরিক থেকে লাভজনক উপায়ে আমরা আয়রন ধাতুকে নিষ্কাশন করতে পারি, এবং বক্সাইট আকরিক থেকে আমরা লাভজনক উপায়ে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। কাদামাটির মধ্যেও কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু বিদ্যমান আছে, কিন্তু কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে লাভজনক উপায়ে নিষ্কাশন করা যায় না, তাই কাদামাটিকে আমরা আকরিক বলতে পারবো না, কিন্তু কাদামাটিকে আমরা খনিজ বলতে পারবো। এরপরে আমরা দেখব ধাতু নিষ্কাশন কি। ধাতু নিষ্কাশন হচ্ছে একটি প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয়। সহজ কথায় আকরিক থেকে ধাতু সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় ধাতু নিষ্কাশন। তারপর আমরা দেখব খনিজ মল। খনিজ মল আসলে হচ্ছে অপদ্রব্য। আকরিকের সাথে যে সকল অপদ্রব্য মিশ্রিত থাকে সেই অপদ্রব্যগুলোকে বলা হয় খনিজ মল, যেমন বালি। বালি হচ্ছে একটি খনিজ মল। তাহলে আমরা দেখলাম যে ধাতু নিষ্কাশন কাকে বলে, খনিজ মল কাকে বলে। এখন আমরা দেখব বশীকরণ কি জিনিস। ঘনীভূত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়, এই পদ্ধতিকে বলা হয় বশীকরণ। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড, তার মানে একটা ধাতব অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বশীকরণ। এরপরে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তাপজারণ। তাপজারণ হচ্ছে যে প্রক্রিয়ায় সালফাইড আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করে
ধাতব অক্সাইডে রূপান্তরিত করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় তাপজারণ। যেমন জিঙ্ক সালফাইড বায়ুর অক্সিজেনের সাথে যদি উত্তপ্ত করা হয় তবে জিঙ্ক এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমি সেখান থেকে দেখো জিঙ্ক সালফাইড থেকে জিঙ্ককে পৃথক করে নেওয়া হয়েছে, জিঙ্ক অক্সাইড হবে জিঙ্ক অক্সাইড যোগ সালফার ডাই অক্সাইড। তাহলে তাপজারণ হচ্ছে সালফাইড আকরিক থেকে সালফাইডকে অপসারণ করার প্রক্রিয়া, সেটা অবশ্যই গলনের ক্ষেত্রে কম তাপমাত্রায় এবং বায়ুর উপস্থিতিতে। এরপর আমরা আলোচনা করব কার্বন বিজারণ কি জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। কার্বন বিজারণ যে পদ্ধতিতে ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করা হয় সেই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। যেমন জিঙ্ক অক্সাইডকে যদি কার্বনের সাথে উত্তপ্ত করা হয় জিঙ্ক ধাতু পৃথক হয়ে আসে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। একইভাবে লেড অক্সাইড কার্বনের সাথে উত্তপ্ত করলে লেড ধাতু পৃথক হয়ে এসে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু সমূহকে কার্বন বিজারণ পদ্ধতিতে তাদের ধাতব অক্সাইড থেকে পৃথক করা হয়। এরপর আমরা দেখব স্ববিজারণ। সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থিত কম সক্রিয় ধাতুসমূহকে এদের অক্সাইড থেকে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করে নিষ্কাশন করা হয়, এই পদ্ধতিকে স্ববিজারণ বলা হয়। যেমন মার্কিউরিক সালফাইডকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে মার্কারি পৃথক হয়ে আসে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ববিজারণ। এরপর আমরা যে জিনিসটা আলোচনা করি সেটা বিগালক। বিগালক কি জিনিস? আমরা জানি খনিজ পদার্থ সমূহের সাথে বিভিন্ন ধরনের অপদ্রব্য বা খনিজ পদার্থ যুক্ত থাকে। সেই খনিজ পদার্থ বা খনিজ মল বা অপদ্রব্য সমূহকে পৃথক করার জন্য যে রাসায়নিক পদার্থটাকে যোগ করা হয় সেই রাসায়নিক পদার্থটাকে বলা হয় বিগালক। যেমন সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে বিগালক। সেই বিগালক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিডিক বিগালক এবং আরেকটা হচ্ছে ক্ষারকীয় বিগালক। বিগালক দুই ধরনের, অ্যাসিডিক বিগালক ক্ষারকীয় বিগালক। অ্যাসিডিক বিগালক হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ক্ষারকীয় বিগালক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। অ্যাসিডিক বিগালক কাকে বলে? যে সকল অপদ্রব্য দূর করার জন্য অম্লীয় পদার্থ যোগ করা হয় তাদেরকে বলা হয় অ্যাসিডিক বিগালক। আর যে সকল খনিজ বল দূর করার জন্য ক্ষারকীয় পদার্থ যোগ করা হয় তাদেরকে বলা হয়
ক্ষারকীয় বিকলন। বিগলন কি জিনিস আমরা তা নিয়ে আলোচনা করব। বিগলন বিগারকের সাহায্যে খনিজ মল দৌড় করে উচ্চ তাপমাত্রায় ধাতুকে গলিয়ে পৃথক করার পদ্ধতিকে বিগলন বলা হয়। সহজ কথা, ধাতুকে গলিয়ে তারপর সেই ধাতুকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় বিগলন। এরপর আমরা যদি সংকর ধাতু, সংকর ধাতু অথবা ধাতু সংকর। সংকর ধাতু অথবা ধাতু সংকর একাধিক ধাতুকে গলিয়ে একত্রে মিশ্রিত করার পর ঠান্ডা করলে যে ধাতুর মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হয় ধাতু সংকর বা সংকর ধাতু। যেমন পিতল, পিতল হচ্ছে কপার ও জিঙ্কের সংকর ধাতু। পিতল সেটা হচ্ছে কপার এবং জিঙ্ক, এই দুটো ধাতুকে গলিয়ে মিশ্রিত করে ঠান্ডা করার পরে যে ধাতু সংকরটা পাওয়া যায় সেটা হচ্ছে সেই পিতল। তার মানে পিতল হচ্ছে কি সংকর ধাতু বা ধাতু সংকর। এরপরে যে টপিকসটা আমরা আলোচনা করব তা হচ্ছে মরিচা। মরিচা তোমরা সব প্রতিনিয়ত দেখে থাকো যে লোহার উপরে একটা জং ধরে, এই জং ধরাটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং মরিচা পড়ার মাধ্যমে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। লোহা বা লোহার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন যদি বায়ুতে উন্মুক্ত অবস্থায় রাখা হয় তখন তার উপরে লালচে বাদামি বর্ণের যে আস্তরণ পড়ে তাকে বলা হয় মরিচা। আমরা জানি মরিচা হচ্ছে একটি রাসায়নিক পদার্থ, সেই মরিচা সৃষ্টির মাধ্যমে লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে এবং মরিচার সংকেত হচ্ছে Fe2O3 N অণু পানি। এর রাসায়নিক নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। লোহার উপরে আমরা যে জং ধরে বলি সেই জংটা হচ্ছে মূলত আর্দ্র ফেরিক অক্সাইড এবং তাকে বলা হয় মরিচা। এখন আমরা দেখব তাম্রমল কি জিনিস। তামা বা তামার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন যদি বায়ুতে উন্মুক্ত অবস্থায় রাখা হয় তখন তামা বা তামার তৈরি জিনিসপত্রের উপর যে বাদামি বা সবুজ বর্ণের আস্তরণ করে তাকে বলা হয় তাম্রমল। তাম্রমল সৃষ্টির মাধ্যমে তামা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। তাম্রমলের কোনো নির্দিষ্ট রাসায়নিক সংকেত নেই। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং বলতে আমরা কি বুঝি? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজিং। সেটা আমরা ক্লাস 8 এও পড়ে আসছি। লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে গ্যালভানাইজিং বলা হয়। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি ধাতুর উপর অন্য আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ ইলেকট্রোপ্লেটিং। সাধারণত ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় একটা অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, এতে করে জিনিসটার উপরে মরিচা পড়তে পারা জিনিসটা চকচকে বা সুন্দর দেখা যায়, আকর্ষণীয় হয়। ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় রিসাইক্লিং। আমরা দৈনন্দিন জীবনে বাসা বাড়িতে দেখে থাকি হাঁড়ি পাতিল, যে হাঁড়ি পাতিল দীর্ঘদিন ব্যবহার করার পর সেটা একসময় ফুটো বা ছিদ্র হয়ে যায়, তখন সেটার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সেই হাঁড়ি পাতিলকে ফেরিওয়ালারা দেখবে বাসা বাড়ি থেকে নিয়ে যায়, সেটাকে নিয়ে কারখানায় নিয়ে পুনরায় সেখান থেকে সেই হাঁড়ি পাতিল থেকে আবার নতুন করে হাঁড়ি পাতিল তৈরি করা হয়। তাহলে রিসাইক্লিং হচ্ছে পরিত্যক্ত ধাতু থেকে পুনরায় ব্যবহার উপযোগী ধাতুতে রূপান্তরিত করার প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় পরিত্যক্ত ধাতুটাকে পুনরায় ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করা হয় সেটাকে বলা হয় ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ অথবা রিসাইক্লিং। সুপারহিটেড ওয়াটার। অধিক চাপে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে বলা হয় সুপারহিটেড ওয়াটার। এই সুপারহিটেড ওয়াটারের মাধ্যমে সালফারের খনি থেকে সালফারকে উত্তোলন করা হয়ে থাকে। রাবারের ভলকানাইজিং। রাবারকে টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যোগ করা হয়ে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সালফারের ভলকানাইজিং, রাবারের ভলকানাইজিং। এরপর আমরা দেখব ওলিয়াম কি বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি। ওলিয়াম অথবা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অথবা ওলিয়াম। এর সংকেত হচ্ছে H2S2O7। নিরোধক। নিরোধক বলতে আমরা কি বুঝি? নিরোধক হচ্ছে একটি পদার্থ, অর্থাৎ যে পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি অপসারণ করতে পারে সেই পদার্থটিকে বলা হয় নিরোধক। যেমন সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি নিরোধক। সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা চিনির সাথে যোগ করি তাহলে চিনি কালো হয়ে যায়, তার কারণ হচ্ছে চিনি থেকে সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে নেয়, বলে সেখানে কার্বন উৎপন্ন হয়, আর আমরা জানি কার্বনের বর্ণ হচ্ছে কালো, এই জন্য চিনি তখন কালো হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দশম অধ্যায়ের খনিজ সম্পদ ধাতু এবং অধাতুর মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
না বুঝলে শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করবে, পুনরায় আলোচনা করার জন্য চেষ্টা করব। তোমরা সবাই ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না, ভালো থাকবে। মনে রাখবে তোমার নিজের সেফটি তোমার নিজের কাছে। ভালো থাকার জন্য ঘরে থেকে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।